সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন হেলথ ফর লাইফ অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই টিম ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এবং সাথে আছি আমি ডাক্তার অর্থি চক্রিফ। দর্শক, প্রতি বছর আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে নানা ধরনের রোগ ব্যাধি মানবদেহে উকি বাঁধে। আমরা সকল ব্যাধি থেকে কি করে নিজেদের সুরক্ষিত রাখতে পারি, কি করে বা শঙ্কামুক্ত হতে পারি এই সকল ব্যাধি থেকে? দর্শক, আজ কথা বলবো এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে, এবং এই বিষয়ে আলোচনায় আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ডাক্তার মোহাম্মদ নাজমুল হাসান, যিনি ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক, ইন্টারনাল মেডিসিন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। আপনাকেও ধন্যবাদ অর্থী। তো আমরা জানি প্রত্যেক বছর আবহাওয়া যখন পরিবর্তন হয় তখন বিভিন্ন ধরনের ব্যাধিগুলো উকি বাঁধে, এবং তার মাঝে আমরা বিভিন্ন ধরনের রোগ ব্যাধি নিয়ে অনেকে আহত কিংবা আক্রান্ত হয়ে নিহতের তালিকায় অনেকে পড়ে যায়। একটু জানতে চাই যে সময়টিতে আসলে কি কি ধরনের রোগ ব্যাধি হওয়ার শঙ্কা রয়েছে? আপনাকে ধন্যবাদ। আপনি এখন জানেন যে বৃষ্টি হচ্ছে, ইন্টারাপ্টেড রেইন, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আবার গরম পড়ে যাচ্ছিল কিছুদিন আগে। তো আমাদের দেশে এই সময়টিতে কমন যে রোগগুলো হয় তার মধ্যে একটি হচ্ছে ডেঙ্গি ফিভার, যখন বৃষ্টিটা শুরু হয়। এছাড়াও দেখা যায় যে অন্যান্য রোগের প্রাদুর্ভাব বাড়ে, মেইনলি শ্বাসনালীর ইনফেকশনগুলো দেখা যায়, অনেকের কাশি, জ্বর, গলা ব্যথা হয়। এবং আমরা খেয়াল করছি বিশেষ করে এবার সারা বছরেই টাইফয়েড জ্বরটি হয়েছে, এবং এখন যদি পানি যেহেতু জমে থাকছে বিভিন্ন জায়গায়, পানি কন্টামিনেশন হয়ে দেখা যাচ্ছে যে অনেকের টাইফয়েড জ্বরও হচ্ছে। এই সিজনে সেটারও রিস্ক আছে, এবং বন্যা কবলিত এলাকাগুলোতেও দেখা যাবে হয়তো এই ধরনের টাইফয়েড, ডায়রিয়া, জন্ডিসের মতো রোগগুলো বেড়ে যেতে পারে। এবং শহর এলাকা যেগুলো পানিবন্দী এলাকা আছে বা এখন ইন্টারাপ্টেড রেইন হচ্ছে, সেগুলোতে ডেঙ্গি ফিভারের প্রাদুর্ভাব বেড়ে যাবে এই সময়টাতে, যেটা প্রতি বছরই এই সময়টা থেকে আসলে বাড়া শুরু করে। স্যার, প্রতি বছর বর্ষা এলেই আমরা দেখি ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে গিয়েছে। তো এখন তো আমরা অনেক সময় লক্ষ্য করছি যে বর্ষা হচ্ছে, আবার কখনো অনেক বেশি তীব্র গরম। তো এবছর বাংলাদেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব কিরকম বলে আপনি মনে করছেন? এটা হচ্ছে আমরা যখন বিশেষ করে 2019-এর আগের প্রাদুর্ভাবগুলো দেখতাম, তখন সেটা সাধারণত বর্ষা সিজন থেকে শুরু হতো, জুন জুলাই যখন বৃষ্টিটা শুরু হয়, এবং অগাস্ট মাসের দিকে সেটা একটা পিক লেভেলে পৌঁছাতো ডেঙ্গু জ্বরগুলো। কিন্তু এরপর থেকে একটা আসলে বিশেষ করে 21-22 সাল থেকে আমরা একটা প্যাটার্ন চেঞ্জ দেখতে পাচ্ছি। যদিও এটা জুন জুলাই বৃষ্টির পরে ডেঙ্গু জ্বরটি বাড়ছে, কিন্তু এটার পিকটা আসলে অগাস্টের পরে বিশেষ করে অক্টোবর নভেম্বরের দিকে শিফট করেছে। এখন যেটা মনে করা হয় যে এটার একটা কারণ হতে পারে যে অনেক বেশি তাপমাত্রা, যারা এডিস মশা এরা ছড়িয়ে পড়ছে দ্রুত এই তাপমাত্রার মধ্যে, বংশবিস্তার করছে অল্প সময়ের মধ্যে। আরেকটা কারণ মনে করা হয় যে রেইন, থেমে থেমে বৃষ্টি হওয়া, যেটা আমরা গত 2-3 সিজন ধরে দেখছি যে বাংলাদেশে কিছু বৃষ্টি হচ্ছে, আবার কিছু গরম, কিছু বৃষ্টি হচ্ছে, কিছু গরম। এইটা হয়তো ডেঙ্গির যে পিক, যেটা বেড়ে যাওয়ার যে প্রাদুর্ভাব, এটা হয়তো একটু পিছনের দিকে চলে গেছে। আর এই বছরের যদি এক্সপিরিয়েন্স বলি, যেটা আমার পার্সোনাল অথবা আমাদের হসপিটালের যে ডেঙ্গি সেল আছে, আমরা গত 1 মাস বা বিশেষ করে জুলাইয়ের শেষ বা অগাস্ট মাসের প্রথম দিকটায় বেশ কিছু ডেঙ্গি পেশেন্ট আমাদেরকে ভর্তি করতে হচ্ছে। এবং আমাদের যে প্রাইভেট প্র্যাকটিস আছে, আমরা সেখানেও দেখছি যে ডেঙ্গু রোগীর সংখ্যা অলরেডি বাড়া শুরু করেছে। তবে এটা খুব আর্লি বলার জন্য যে আসলে এটা আউটব্রেক হবে কিনা সেই আকারে, বড় বড় আউটব্রেকের মতো। তবে রোগীর সংখ্যা এখনও বেশ বেশি। আপনি যদি গত একদিনের আমরা ডেঙ্গির যে ডিজি হেলথের ওয়েবসাইট বা এখানে যদি দেখেন, তাহলে দেখবেন যে গত 24 ঘন্টায় প্রায় 300-400 কেস ওখানে রিপোর্টেড আছে। গত 24 ঘন্টায় একজন মারাও গেছে এরকম। তো এটা আশা করা যায় যে এটা ডেঙ্গি জ্বরটা হয়তো আস্তে আস্তে, যেহেতু ইন্টারাপ্টেড বৃষ্টি হচ্ছে, হয়তো সামনের দিকে আরও বাড়বে। আমাদের প্রস্তুত থাকার প্রয়োজন আছে, যাতে আমরা হঠাৎ বেড়ে গেলে কোনো অসুবিধার মধ্যে না পড়ি। কিন্তু বিগত বছরগুলোতে আমরা যেমন লক্ষ্য করছিলাম, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অনেকেই মৃত্যুবরণ করছে, আবার আহতের সংখ্যাও বেশি, আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে, বেড দিতে পারছে না। এবছর এখন পর্যন্ত তেমন পরিস্থিতি হয়নি, তবে যে কোনো সময় হতেও পারে। তাই আপনি সাধারণ যারা দর্শক এই মুহূর্তে দেখছে, তাদেরকে আপনি কিভাবে সুরক্ষিত থাকতে বলবেন? এইটা আপনার প্রথম যে কথার অংশটা যদি বলি, যেটা আমাদের মানে সময়ের সাথে আসলে হেলথ সিস্টেমের এক্সপিরিয়েন্সটা গ্রো করছে।
এখন দেখা যায় যে প্রাথমিক চিকিৎসা থেকে শুরু করে মোটামুটি হসপিটাল পর্যন্ত একটা অর্গানাইজড অবস্থায় খুব কম সময় আমরা নিয়ে আসতে পারি। এই জন্য হয়তো ওরকম সিচুয়েশন হবে না যে বেড পাওয়া যাচ্ছে না বা চিকিৎসা পাওয়া যাচ্ছে না, তবে কেস নাম্বার বাড়বে এটা ঠিক, কারণ ডেঙ্গি এখন বাংলাদেশে সারা বছরই হয়, শেষের দিকে এসে দেখা যাচ্ছে ডেঙ্গি জ্বরের রোগীর সংখ্যা বাড়ে। তো এটা আমরা চাইবো যে হাসপাতালগুলো যাতে ওভারবার্ডেন না হয়, আমরা রুগী চাই না, আমরা চাই রোগ না হোক, বিশেষ করে যেহেতু এটা কিছুটা প্রিভেন্ট করার আমাদের সুবিধা আছে। এই জন্য আমার একটা সাজেশন থাকবে সাধারণ মানুষের প্রতি যে আপনারা পানি জমিয়ে রাখবেন না, বাসার আশেপাশটা পরিষ্কার রাখতে হবে, এবং দেখা যাবে যে যেসব ছোট ছোট পট বা ফুলের টব বা অন্যান্য যেসব রিজার্ভারে পানি স্ট্যাগনেন্ট হয়ে থাকতে পারে বা জমে থাকতে পারে সেগুলো পরিষ্কার রাখার জন্য। আর এখানে সাধারণ মানুষের বাইরেও যারা জনপ্রতিনিধি বা সিটি কর্পোরেশন ওনাদের রোল আছে। আর পাশাপাশি যদি জ্বর হয়, দেখা যাচ্ছে এখন অন্যান্য জ্বরও হচ্ছে, অন্যান্য ভাইরাল জ্বর হচ্ছে, সেখানেও গায়ে ব্যথা থাকে। তো এই জন্য জ্বর, গায়ে ব্যথা বা এই ধরনের ডেঙ্গির অন্যান্য উপসর্গ, এখন কিছু ডেঙ্গিতে কাশিও হচ্ছে বা ডায়রিয়াও হচ্ছে, এই জন্য জ্বর, গায়ে ব্যথা, কাশি, ডায়রিয়া জ্বরের সাথে থাকলে একজন চিকিৎসকের শরণাপন্ন হয়ে যত দ্রুত সম্ভব ডেঙ্গি টেস্টটি করা। এখানে একটা জিনিস বলে রাখি, অনেকে অপেক্ষা করেন যে জ্বর 3 দিন না হলে আমরা ডেঙ্গি টেস্টটা করব না, হয়তো পজিটিভ আসবে না, এটি ভুল ধারণা। এখানে 2 ধরনের টেস্ট আছে, যেটা এক ধরনের টেস্ট একদম জ্বর আসার 1-2 ঘন্টার পরেই ডেঙ্গি শনাক্ত করতে পারে। এই জন্য যত আর্লি শনাক্ত করা যাবে তত এটা ফলো আপ করতে সুবিধা হবে, এবং সেই সিচুয়েশনটা আমরা অ্যাভয়েড করতে পারবো যে হাসপাতালে যাওয়ার পরে কমপ্লিকেটেড অবস্থায় যাতে আমাদেরকে যেতে না হয়। আর্লি ট্রিটমেন্ট করলে, চিকিৎসকের ফলো আপে থাকলে হয়তো বাসায় রেখেই সুস্থ হওয়া সম্ভব। অপ্রয়োজনীয় ভর্তিটাও হবে না, আবার অনেক খারাপ হয়ে রোগী হাসপাতালে আসবে, এটাও আমরা প্রিভেন্ট করতে পারবো। তবে জ্বরের কথা আমরা বলছি, জ্বর মানেই কি ডেঙ্গু, নাকি অন্য কোনো ব্যাধির কারণেও জ্বর উপসর্গ হিসেবে আসতে পারে? এখন জ্বর তো আসলে যে কোনো ইনফেকশনে জ্বর হয় বা এছাড়াও অন্য কারণে জ্বর হতে পারে, কিন্তু যখন একটা আউটব্রেকের সময়ে আমরা থাকি বা এখন যেমন ডেঙ্গি বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, এই জন্য ডেঙ্গির মতো কোনো উপসর্গ পেলে ওই টেস্টটি আগে করে নেওয়া দরকার। তাহলে যেটা সুবিধা, যেহেতু এই ডিজিজটা আগে থেকে সতর্কতার প্রয়োজন আছে, আমরা আইডেন্টিফাই করতে পারি। আর জ্বর হলে তো অন্য যে কোনো কিছুই হতে পারে, সেটা স্বাভাবিক, কিন্তু এটা সাধারণ মানুষের পক্ষে সবসময় বোঝা পসিবল না। এই জন্য একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া বা স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া এটা জরুরি। স্যার, সেক্ষেত্রে জ্বরটি আসলে কি কারণে, ডেঙ্গুর কারণে নাকি ম্যালেরিয়া, টাইফয়েড বা অন্য কোনো ব্যাধির কারণে? বিশেষ কি কোনো উপসর্গ প্রকাশ পেতে পারে ডেঙ্গুর ক্ষেত্রে? ডেঙ্গির ক্ষেত্রে আমরা সাধারণত প্রথমের দিকে আমরা বলতাম যে ক্লাসিক্যালি মানে পেশেন্ট সাধারণত জ্বর, গায়ে ব্যথা এটা নিয়ে ডাক্তারের কাছে আসে। ব্রেকবোন ফিভার বলা হতো, যে এত ব্যথা হবে চোখের পিছনে এবং মেরুদণ্ডে যে রোগী মনে করবে যে তার হাড়গুলো ভেঙে যাচ্ছে। কিন্তু আসলে এখন ডেঙ্গুর প্যাটার্নটা এতটাই চেঞ্জ হয়েছে, কারণ আমরা মনে করছি যে সবারই একবার ডেঙ্গি হওয়ার পরে আবার নতুন করে দ্বিতীয়বার, তৃতীয়বার হচ্ছে। তো এখানে অনেকের কাশি, গলা ব্যথা, ইভেন পেটে ব্যথা, ডায়রিয়া, বমি এগুলোও হচ্ছে। এই জন্য এই সময়টাতে জ্বর যদি হয়, প্রচণ্ড আকারে তীব্র জ্বর এবং গায়ে ব্যথা, শরীরে র্যাশ, ডায়রিয়া, কাশি থাকলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হয়ে একবার ডেঙ্গি টেস্টটি করে নেওয়া দরকার। নিশ্চয়ই। যারা ডেঙ্গুতে এই মুহূর্তে আক্রান্ত হচ্ছে, তাদের বাসায় থেকে কি ভাবে সুস্থ হওয়ার পরামর্শ দেবেন? কোন কোন খাবারগুলো কিংবা কোন মেডিসিনগুলো? ডেঙ্গি একটি ভাইরাস জ্বর, ভাইরাস দিয়ে হয়। সেখানে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রোগী রেস্টে থাকবেন, প্রচুর পরিমাণে পানি এবং তরল খাবার খাবেন। সেটা একবারে জাস্ট শুধু যেটা কোমল নর্মাল পানি যেটা আমরা খাই, এটা না খেয়ে কোনো শরবত বানিয়ে খাওয়া। সবচেয়ে ভালো হচ্ছে মানে একদম চিপ খাওয়ার, স্যালাইন খাওয়া, যেটা বডি ওয়েট হিসাবে আমরা অনেক সময় বলি যে হিসাব করে দেই কোনো কোনো ডেঙ্গি রোগীর ক্ষেত্রে। তবে এটা আমি বলবো যে বাংলাদেশের মানুষের ক্ষেত্রে সব মিলিয়ে 2-3 লিটার লিকুইড, 3 লিটারের মতো লিকুইড ডেইলি ইনটেক করলে হয়। অনেকের ভুল ধারণা আছে, তারা নর্মাল খাবারটা বন্ধ করে শুধু লিকুইড খায়, এরকম আসলে করা যাবে না। নর্মাল 3 বেলার যে খাবার আছে এটা চলবে, সাথে ওনারা লিকুইডটা বেশি খাবেন, খাওয়ার স্যালাইন খেলে ভালো। অনেকের অভ্যাস আছে যে বমি ভাব হচ্ছে, তারপরেও দেখা যাচ্ছে লেবু শরবত অথবা ডাবের পানি খাচ্ছে, এর আসলে এক্সট্রা কোনো উপকার নেই। ডাবের দামও বেশি, আবার লেবুর পানি খেয়ে বমি করলে এতে রোগী খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য খাওয়ার স্যালাইন এবং শরবত, স্যুপ এগুলো খেতে পারেন। বাইরের যেসব কোক বা অন্যান্য পানীয় পাওয়া যায় এগুলো অ্যাভয়েড করা বেটার। আর সুষম খাবার খাওয়া, প্রচুর পরিমাণে ভেজিটেবল খাওয়া, রেস্টে থাকা। আর জ্বর আসলে শুধু প্যারাসিটামল ট্যাবলেট জ্বর কমানোর জন্য খেতে পারে, খুব বেশি হলে সাপোজিটরি ইউজ করতে পারেন।
আর বাকি চিকিৎসা হচ্ছে যে ধরনের উপসর্গ থাকবে সেইভাবে চিকিৎসা, যেমন কাশি থাকলে সিম্পল কাশির ওষুধগুলো আমরা অনেক সিমটম সময় অনুযায়ী প্রেসক্রাইব করি। পেশেন্টের জি, ট্রিটমেন্ট দেওয়া জরুরি। এবং কোন পর্যায়ে আপনি হাসপাতালে যাওয়ার পরামর্শ দেবেন? হাসপাতালে যাওয়ার জন্য কিছু ক্লিয়ার উপসর্গ আছে। আমরা সাধারণত রোগীকে রোগীর ভাষায় বলি যে অনেক বেশি খারাপ লাগলে, অজ্ঞান ভাব হলে, মাথা ঘুরালে ইমিডিয়েটলি হাসপাতালে যাওয়ার জন্য। রোগী যদি এমন হয় প্রেশার মাপতে পারে, তাহলে এখন সবার বাসায় ডিজিটাল মেশিন আছে, যেটা আমাদের কোভিড এক্সপিরিয়েন্স থেকে অনেক মানুষ পালস অক্সিমিটার অ্যান্ড ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন বাসায় রাখেন। যদি প্রেশার অনেক কমে যায় তাহলে সেক্ষেত্রে ভর্তি হওয়ার প্রয়োজন পড়ে। এছাড়া যেমন শরীরে যদি দেখা যায় কোথাও থেকে ব্লিডিং হয় দাঁত দিয়ে, নাক দিয়ে অথবা প্রস্রাব পায়খানার সাথে, তাহলে অবশ্যই হাসপাতালে যেতে হয়। অনেকের শরীরে পানি চলে আসে অনেক বেশি পেট ফুলে গেলে, শ্বাসকষ্ট হলে, বুকে ব্যথা, তীব্র বুকে পেটে ব্যথা হলে বা প্রচণ্ড বমি হলে, খেতে না পারলে আমরা বলি যে সরাসরি হাসপাতালে ভর্তি হওয়ার জন্য। আর কারো যদি টেস্ট করা থাকে তাহলে অনেক সময় আমরা প্ল্যাটিলেট টেস্ট দেখি, যে প্ল্যাটিলেট কমে গেলে অথবা দুই একটা ব্লাড প্যারামিটার আছে যেগুলো সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব না, সেগুলো থাকলে আমরা রোগীকে বলি হাসপাতালের সাথে সাথে ভর্তি হওয়ার জন্য। এবং পাশাপাশি শরীরে যদি কারো র্যাশ থাকে এবং কেউ যদি ইমিউনো কম্প্রোমাইজড হয়ে থাকে, সেগুলোর ক্ষেত্রে আসলে একটা জিনিস, যেমন ডায়াবেটিক পেশেন্ট বা ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট যদিও বলা হয় যে সাথে সাথে ভর্তি হওয়ার জন্য, কিন্তু দেখা যায় যে আমাদের যে হসপিটাল ক্যাপাসিটি, অনেক সময় আমরা চাই যে পেশেন্ট ওই ধরনের রোগ যদি কন্ট্রোলে থাকে আমরা তাদেরকেও অনেকে বাসায় রেখে চিকিৎসা করতে চাই। তবে সাধারণত তাদের ভর্তি করা, প্রেগনেন্ট যদি হয় কেউ ভর্তি করা, এগুলো সাধারণত ভর্তি করা হয়। একদমই। স্যার, একটু জানতে চাই, আপনি তো ইতিমধ্যে বলেই ফেলেছেন যে ডেঙ্গু রোগে আক্রান্ত ব্যক্তিদের কি করে নিজেদের সুরক্ষিত রাখতে পারে। অবশ্যই যেহেতু বর্ষাকাল, বারবার বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে, আমরা যদি ট্যাপের পানি কিংবা বাড়িতে বিভিন্ন ধরনের যে আবর্জনাগুলো রয়েছে সেগুলো একটু পরিষ্কার করে রাখি, কিংবা একজন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে তাকে যদি একটু সুরক্ষিত রাখি মশারির অন্তরালে, কিংবা অন্যান্য বাচ্চারা যেন ওই পেশেন্টের থেকে একটু সুরক্ষিত থাকে বা মশা যেন নিধন করতে পারি। একটু যেতে চাই, আমরা তো সম্প্রতি লক্ষ্য করছি যে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে ভয়াবহ বা বন্যা বিপর্যয় চলছে। এই যে বন্যা বিপর্যয়, বন্যা কবলিত কিংবা বন্যা দুর্গত যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন, তাদের ক্ষেত্রে আসলে স্বাস্থ্য ঝুঁকিগুলো কি হতে পারে বলে আপনি মনে করছেন এই মুহূর্তে? এটা আসলে এই বছরে যে বন্যাটি হয়েছে, যেসব এলাকায় হয়েছে সেখানে অনেক এলাকায় এই বড় আকারে কখনো বন্যা হয়নি এর আগে। এই জন্য ওইসব এলাকার মানুষ অনেক এই ব্যাপারে তাদের অভিজ্ঞতা নেই। আর কিছু এলাকা আছে যারা আগে থেকে অভিজ্ঞ। তবে বন্যা যেখানেই হোক সেখানে কিছু স্বাস্থ্য সমস্যা দেখা দেয়। এখানে জানেন যে সুপেয় পানির অভাব হয়, সেখানে পানি একটা মেজর ইস্যু। আরেকটা হচ্ছে যে এই পানি তাহলে খাওয়ার জন্য, এটা বিশুদ্ধ পানি পান করার জন্য যদি বাইরে থেকে সাপ্লাই হয় পানি ভালো, কিন্তু সেটা ডিফিকাল্ট, মানুষ বেশি দিন সাপ্লাই দিতে পারবে না। এই জন্য স্থানীয়ভাবে পানি ফুটিয়ে খাওয়া অথবা পানি বিশুদ্ধকরণের ট্যাবলেট পাওয়া যায়, সেগুলো ব্যবহার করলে হয়তো সেটা প্রিভেন্ট করা যায়। কিন্তু এই পানিবাহিত রোগগুলো বেড়ে যায়। তার মধ্যে ধরেন ডায়রিয়া একটা কমন রোগ, দেখা যাচ্ছে যে কোনো ধরনের পানিবাহিত জীবাণু দিয়ে ডায়রিয়া হতে পারে। অনেকের দেখা যায় পানিবাহিত হিসাবে জন্ডিস হতে পারে, আর অনেকের টাইফয়েড হয়। পাশাপাশি দেখা যায় এখানে স্নেক বাইট, বিশেষ করে বন্যার পানিতে অনেক সময় সাপ এসে বাইট করতে পারে, এবং ইনজুরির যে পেশেন্ট এগুলো বেড়ে যায়। দেখা যায় কাট ইনজুরি, অনেকের ফল হচ্ছে, রাস্তাঘাট ভেঙে গেছে, সেখানে পড়ে গিয়ে হাত পা ভাঙতে পারে, এগুলো বেড়ে যায়। এবং স্যাঁতস্যাঁতে আবহাওয়ার কারণে দেখা যাচ্ছে যে বুকের সমস্যা, সর্দি কাশি, জ্বর এগুলো অনেক বেড়ে যায়। তো এই সমস্যাগুলো আসলে এমনি সিজনাল কারণেও এই সময়টাতে বেশি হয় সর্দি কাশি, এবং এটা বন্যার কারণেও বাড়তে পারে। একদমই। আপনি বলছিলেন যে বিশুদ্ধ পান না করার কারণে অনেকের এন্টেরিক ফিভার হতে পারে। সেটি সাধারণ মানুষেরও হতে পারে, বন্যা কবলিত এলাকার মানুষেরও হতে পারে। একটু জানতে চাই আসলে এন্টেরিক ফিভারের উপসর্গগুলো কেমন হতে পারে? এটা আসলে এন্টেরিক ফিভারকে আমরা টাইফয়েড জ্বর হিসেবে মানুষ যেটা জানেন, সাধারণ মানুষ, এখানে জ্বর প্রথমে অল্প শুরু হলেও আস্তে আস্তে অনেক বেশি জ্বর হয়। সাধারণত 7 দিনের পার হয়ে গিয়েও জ্বর ভালো হতে চায় না। রুগীর অনেকের পেটে ব্যথা, বমি, ডায়রিয়া থাকে। আর এখানে টাইফয়েড জ্বর, ধরেন একটা টাইফয়েড আছে আর আমরা একটা প্যারাটাইফয়েড বলি। প্যারাটাইফয়েড রুগীদের অনেক সময় কাশি এবং এই ধরনের গলা ব্যথা এগুলোও থাকতে পারে। তবে মেইনলি জ্বর আস্তে আস্তে বাড়ে, প্রচণ্ড জ্বর আসে। যখন দ্বিতীয় সপ্তাহে টাইফয়েড পার হয়, 1 সপ্তাহের বেশি জ্বর হয়, তখন দেখা যায় অনেকের ডায়রিয়া, বমি এগুলো শুরু হয়ে যেতে পারে দ্বিতীয় সপ্তাহের শেষে। এছাড়াও অন্যান্য উপসর্গ আছে, তবে কমনলি এভাবে হয়। তবে এটা ডিফিকাল্ট শুধু রুগী দেখে মানে জ্বর 2-3 দিনের জ্বরে এটা ডিফারেন্সিয়েট করা। তবে এটা ডাক্তারের শরণাপন্ন হলে হয়তো টেস্ট করে পরে এটা আলাদা করা যায় যে আসলে টাইফয়েড জ্বর কিনা।
আচ্ছা, তো টাইফয়েড কি কেবল পানির কারণে হচ্ছে নাকি অন্য কোনো কারণে হতে পারে? এখন টাইফয়েড মূলত পানিবাহিত, পানিতে জীবাণু থাকলে হতে পারে। এছাড়াও অন্যান্য কিছু খাবার-দাবারে যেখানে এই ধরনের পানি ব্যবহার করা হয় অথবা অনেক সময় দেখা যায় সালাদ, মিওনিজ এসব জায়গাতেও টাইফয়েডের জীবাণু সারভাইভ করতে পারে পানির সাথে গিয়ে। সেগুলো খেলেও হতে পারে। এবং আমরা কিন্তু হরহামেশাই এখন বাইরে গিয়ে আখের শরবত খাচ্ছি, জি। লেবুর শরবত খাচ্ছি। এই যে আমাদের এই খাবার খাওয়ার প্রবণতা, এগুলো থেকে টাইফয়েডের ঝুঁকি তো স্যার অনেকাংশে বাড়ছে। জি, টাইফয়েড এবং জন্ডিস যেটা আমরা ভাইরাল হেপাটাইটিস বলি, এটা ঝুঁকি অনেকাংশেই বাড়ছে এবং প্রচুর রোগী এখন পাওয়া যায়। টাইফয়েড হলে আমরা একটা সময় পর্যন্ত জানতাম যে মানুষের মাথার চুল পড়ে যায়। এটি কিন্তু একটা ট্রেন্ড, যে টাইফয়েড হয়েছে মানে তোমার মাথায় কোনো চুল থাকবে না, সব পড়ে যাবে। বিষয়টির সাথে আসলে সম্পৃক্ততা কতটুকু? এটা আসলে মানে কিছু মিথ তো সমাজে থাকেই। মানুষ একটা তার এক্সপেরিয়েন্স থেকে কোরিলেট করতে চায় কোনো উপসর্গকে কোনো রোগের সাথে। অনেকেই মনে করে টাইফয়েডের কারণে প্যারালাইসিস হয়ে গেছে বা এরকম। তো এটা আসলে টাইফয়েড জ্বরের উপসর্গ হিসাবে যে চুল পড়ে এমন না। যে কোনো প্রচণ্ড জ্বর বা দীর্ঘ সময় মানুষ অসুস্থ থাকলে চুল পড়ে যেতে পারে। আর অনেক সময় যে অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার করা হয় টাইফয়েডে, এটা একটু হায়ার ডোজে ব্যবহার করতে হয় লম্বা সময় ধরে, সেখান থেকেও চুল পড়তে পারে। অন্যান্য রোগও যদি দীর্ঘ সময় থাকে তাতেও কিন্তু চুল পড়ে। এটা সরাসরি টাইফয়েডের জীবাণু বা টাইফয়েডের সাথে আর সম্পর্কিত না। তবে এইসব ক্ষেত্রে চুল পড়লে সাধারণত চুল আবার নতুন করে গজিয়ে ওঠে, আচ্ছা। সমস্যা হয় না। স্যার, টাইফয়েড তো বলছিলেন অ্যান্টিবায়োটিক খাওয়ার একটি বিষয় রয়েছে এবং জি। সেটি দীর্ঘমেয়াদী। কিন্তু অনেকের জ্বর হচ্ছে, টাইফয়েড হচ্ছে কিংবা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে, তারা তো আসলে হাসপাতালেও যাচ্ছে না কিংবা সঠিক কোন অ্যান্টিবায়োটিক তার জন্য কার্যকরী সেটিও গ্রহণ করছে না। এই যে আমাদের ফার্মাসিতে গিয়ে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক গ্রহণ করার প্রবণতা, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আসলে আমরা মনে করছি যে কোভিডের পরে যদি এই অনুন্নত দেশগুলোতে কোনো মহামারী আসে ইনফেকশন ছাড়া, সেটা হতে পারে একটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, যেটার একটা মেইন কারণ হতে পারে যে এইভাবে না বুঝে 2-4 দিন অ্যান্টিবায়োটিক খেয়ে সেটাকে বন্ধ করে দেওয়া অথবা প্রপার ডোজে অ্যান্টিবায়োটিকটা না খাওয়া। মূলত টাইফয়েডে লম্বা সময় লাগে, অল্প সময় খেয়ে যদি অ্যান্টিবায়োটিকটি বন্ধ করা হয় তাহলে দেখা যাবে ওই টাইফয়েডের জীবাণুটি রেজিস্ট্যান্স ডেভেলপ করে। এইভাবে মানুষ যেমন দোকান থেকে 2-4 দিন অ্যান্টিবায়োটিক ব্যাগ 2 পিস খেয়ে বন্ধ করে দিচ্ছে, এটা শরীরে রেজিস্ট্যান্স তৈরি করে, জীবাণুগুলো তখন এই অ্যান্টিবায়োটিককে প্রতিরোধ করে। ভবিষ্যতে রিয়েলি যখন তার এই ধরনের অ্যান্টিবায়োটিক লাগবে সেটা আর কাজে লাগবে না, যেটা আমরা এখন বিভিন্ন টেস্ট রিপোর্টে দেখি যে অ্যান্টিবায়োটিক কাজ করছে না। তো এটা একটা গ্লোবাল কনসার্ন, যেটা অ্যান্টিবায়োটিক স্টুয়ার্ডশিপ বলা হচ্ছে সারা দুনিয়াতে, সেটার আন্ডারে WHO এবং আমাদের দেশেও কাজ হচ্ছে এবং কিছু মডেল ফার্মেসি করা হয়েছে এর জন্য, যাতে ওষুধের ডিসপেন্সিংটা প্রপার হয় উইদাউট প্রেসক্রিপশন, কোনো প্রেসক্রিপশন ছাড়া কেউ যেন ওষুধ বিশেষ করে অ্যান্টিবায়োটিক কিনতে না পারে। এটা একটা ক্যাম্পেইন চলছে, কিন্তু আসলে সেটা কতটুকু সফল হবে সময়ের সাথে বোঝা যাবে। তবে এটা খুব জরুরি যে আমরা এই জিনিসটা সচেতন হব, অপ্রয়োজনে কোনো অ্যান্টিবায়োটিক খাবো না, ডাক্তারের পরামর্শ নিয়ে প্রপার ডোজ এবং ডিউরেশন অ্যান্টিবায়োটিক খাবো। এবং প্রপার ডোজ ডিউরেশনে অ্যান্টিবায়োটিক না খেলে এটির পার্শ্ব প্রতিক্রিয়া ভয়াবহ। জি। একটি সময় পরে দেখা যাবে আমরা দীর্ঘমেয়াদী ব্যাধিতে ভুগছি কিন্তু কোনো অ্যান্টিবায়োটিক আমাদের শরীরে কাজ করছে না। স্যার, যারা টাইফয়েডে আক্রান্ত কিংবা বিভিন্ন জ্বরে আক্রান্ত হচ্ছে কিংবা বন্যা কবলিত এলাকার যে সমস্ত ব্যক্তিরা রয়েছে, তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে? তাদের উদ্দেশ্যে আমার পরামর্শ হচ্ছে যে তারা তো একটা বিপদের মধ্যে আছেন। এখন যেটা হবে যে আগে তো তাদের একটা নিরাপদ আশ্রয়ে যেতে হবে, কোনো আশ্রয় কেন্দ্র হোক বা যে কোনো সাহায্য নিয়ে হোক। আর যতটুকু সম্ভব পারা যায় একটু সুপেয় পরিষ্কার পানি পান করা, আর বিশেষ করে বাচ্চাদের খেয়াল রাখা যেন বাচ্চারা কোনোভাবে কোনো পানিতে পড়ে না যায় অথবা কোনো ইনজুরি না হয়। বয়স্ক মানুষ যারা আছে তাদের খেয়াল রাখা, কারণ তারা ডিপেন্ডেন্ট। আর খাবারের সংকট থাকতে পারে, আশেপাশ থেকে শুকনা খাবার সংগ্রহ করে রাখা। আর এই সময় যে রোগবালাইয়ের প্রাদুর্ভাব বাড়ে, আশেপাশে বিভিন্ন মেডিকেল টিম হেল্প করছে, তাদের শরণাপন্ন হওয়া, নিজে থেকে মানে ওষুধ পারচেজ করে কিনে না খেয়ে এই সব টিমের পরামর্শ নেওয়া। আর যদি কারো রোগ হয়েই যায়, এখন পানি নেমে যাওয়ার পরে হয়তো হাসপাতালগুলো ফাংশনিং হয়ে উঠছে, হাসপাতালে যদি গিয়ে চিকিৎসা নিতে হয় তাহলে সেইভাবে যেসব নাম্বার দেওয়া আছে বিভিন্ন হেল্পলাইন, সেগুলোতে কল করে সাহায্য নাও। আর অনেক মানুষই সেখানে যাচ্ছেন সাহায্য করার জন্য, ত্রাণ দেওয়ার জন্য। আমরা বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা দেখি যে তারা বিপদে পড়ছেন,
এটা এলাকার সমন্বিতভাবে এইসব মানুষকে হেল্প করা, যাতে সুষ্ঠুভাবে ওষুধপত্র, ত্রাণ এগুলো বিতরণ করা যায়। তাহলে আশা করি আমরা যে আল্লাহর রহমতে এবং মানুষের চেষ্টায় আমরা এই বিপদ থেকে উদ্ধার পাবো ইনশাল্লাহ। নিশ্চয়ই স্যার, আপনাকে আন্তরিক ধন্যবাদ। গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবেন। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শকের আলোচনার মাধ্যমে আমরা এতটুকুই বুঝলাম, জ্বর হলে কখনোই অবহেলা নয় এবং হরহামেশা অ্যান্টিবায়োটিক গ্রহণ থেকে আমাদের সকলকে বিরত থাকা উচিত। এবং জ্বর হলে প্রপার ইনভেস্টিগেশন এবং চিকিৎসকের কাছে গিয়ে প্রপার চিকিৎসা গ্রহণ করার বিকল্প কিছু নেই, কারণ এই জ্বরটি হতে পারে আপনার কোনো বড় রোগের বহিঃপ্রকাশ। দর্শক, এতক্ষণ সাথে থেকে আমাদের আয়োজন দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।